আজ কত বছর হতে চললো, এখনো একটা সন্তানের মুখ যে আমি দেখতে পেলাম না। তুমি বরং আমাকে একটা সন্তান দত্তক এনে দাও। তাকে আমি কোলেপিঠে করে মানুষ করব। তার মুখের দিকে তাকিয়ে নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করব। আর কটা দিন দেখি, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তুমি এত ধৈর্যহারা হয়ে পড়ো না। আল্লাহর কাছে সঠিকভাবে চাইলে তিনি নিশ্চয়ই আমাদের চাওয়া পূরণ করবেন। তুমি এখানে বসে মাছ তাড়াচ্ছ, ওদিকে তোমার ওই বন্দা ভাবি সন্তান দত্তক নিতে চাইছে। যদি ওরা সত্যি সত্যি তাই করে, তাহলে তো আমাদের সব স্বপ্ন মাটি হয়ে যাবে। তোমার ভাইয়ের সম্পত্তি যে আর আমাদের পাওয়া হবে না। না না, এ আমি কিছুতে হতে দেব না। এতদিন আমি অনেক চুপ থেকেছি, কিন্তু এখন দেখছি আমার চুপ থাকার দিন শেষ হয়ে গেছে। আজকে ওদের কিছু বলতেই হবে। তাই যাও, গিয়ে তাড়াতাড়ি বলো কিছু, না হলে সবটা হাতছাড়া হয়ে যাবে। আর দেখা দেখি করো না, বুঝলে? তোমাদের সন্তান হবে না, তার চেয়ে ভালো আমার মেয়েকে তোমরা নিজের মেয়ে ভাবতে শুরু করো। আর ভাবি, তোমাকে বলছি, দত্তক নেওয়ার বুদ্ধি ভাইয়ের মাথায় একদম ঢোকাবে না। আমাদের পরিবারে অন্য কেউ এসে জায়গা করে নেবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। আরে বাবা, আমার একটা মেয়ে আছে তো, তাহলে তোমাদের আর সন্তানের দরকার কি? তুমি এসব কি কথা বলছো? তোমার মেয়ে আছে, তাই বলে আমাদের দরকার নেই? আর নিজেদের না হলে দত্তক নিলে তোমার কি সমস্যা? আমাদের সন্তানকে তো আর তোমার লালন পালন করতে হবে না। হোক না হোক, সেটা তোমাকে বুঝতে হবে না ভাবি। ভাই দেখো, তোমার পরে বিয়ে করেও আমার মেয়ে হয়ে গেল, কিন্তু তোমার এখনো কোনো সন্তান হলো না। তাই বলছি, এবার অন্তত তোমার সম্পত্তি যা আছে আমার নামে লিখে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে, নাকি নিজের লজ্জা শরম সব মাটিতে মিশিয়ে দিয়েছিস? আমার কাছে এভাবে সম্পত্তি চাইতে তোর লজ্জা করছে না? আমার সম্পত্তির উপর তোর লোভ, সেটা আমি জানি, কিন্তু তাই বলে মুখের উপর এভাবে বলতে এতটুকু লজ্জা করা উচিত তোর? আমারও তো লজ্জা দিয়ে কাজ নেই। আমার সন্তান আছে, তোমাদের কোনো সন্তান নেই। লজ্জা তোমাদের করা উচিত। দেখো ভাই, ভালো ভালোই বলছি, তোমার সম্পত্তি আমার নামে লিখে দাও। সোজা কথায় তুমি রাজি না হলে আমি অন্য পথ দেখব। তোকে আবার নিজের ভাই ভাবতে লজ্জা করে? যা পারিস তুই করিস। আমি ঠিকই তোকে আমার সম্পত্তি দিয়ে যেতাম, কিন্তু এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আমার কোনো সন্তান না হলে এতিমখানার নামে আমি আমার সম্পত্তি দিয়ে যাব। তবুও তোর মতো অমানুষকে নয়। শুনেছ তোমার ভাইয়ের কথা? আমি আগেই তোমাকে বলেছিলাম, ওরা শুধু তোমাকে মুখেই ভালোবাসে। চলো এখান থেকে। বাবা, এই দেখো, তোমার এক ফুটফুটে মেয়ে হয়েছে। বাহ, আমার মেয়ে তো অনেক সুন্দর হয়েছে। তার চেহারায় কি সুন্দর মায়ার আভা! এমন মায়াবী চেহারা আমি আগে কখনো দেখিনি। এবার মেয়ের একটা নাম দাও বাবা। এমন মায়াবী যার চেহারা, তার আর অন্য কোনো নাম দেব না। তার নাম মায়াই থাক। বেশ সুন্দর নাম হলো তো। তাহলে তোমার মেয়ের নাম মায়া। মায়া, ঘরে কি করছিস মা? বাইরে যা, মাঠে কত বাচ্চারা খেলা করছে, ওদের সাথে গিয়ে খেলা কর। না বাবা, আমি ঘরে পুতুল খেলবো। এই দেখো বাবা, আমি পুতুলের জন্য কত সুন্দর সুন্দর জামা বানিয়েছি। দেখেছো, এই বয়সে আমার মেয়ের হাতের সেলাই কত সুন্দর হয়। হ্যাঁ, তাই তো দেখছি। আর কিছুদিন গেলে ওকে একটা সেলাই মেশিন কিনে দেব। তখন পুতুলের জন্য আরো ভালো ভালো জামা বানাতে পারবে। ওই দেখ, হাবলাটা বারান্দায় বসে পুতুল খেলছে, আমাদের সাথে খেলতে পারে না। হ্যাঁ, কেমন হাবলা মেয়ে। হি হি হি। মা, হাবলা কি? ওরা আমাকে হাবলা বলছে কেন? কিছু না মা, ওরা দুষ্টু। তুই ওদের কথায় কান দিস না। এই দেখ, আমি রান্না করছি, তুই আমাকে একটু তরকারি কেটে দে। ঠিক আছে মা, আমি এখনই কেটে দিচ্ছি। লক্ষ্মী মেয়ে আমার সাথে বসে বসে রান্নার সব কাজ শিখে নিবি। ঠিক আছে, আমাকে তুমি কটা কাপড় এনে দেবে মা? আমি বড় বড় জামা বানাবো। এটুকু বয়সে তুই বড় জামা বানাতে পারবি? হ্যাঁ, আমি পারবো মা।
আরে বাহ, আজকে তরকারি তো খুব মজা হয়েছে। মেয়ে রান্না করেছে বলে খুব সুনাম করছো তাই না? মায়া রান্না করেছে? আমি তো সেটা জানি না। আসলে রান্না ভালো লাগছে বলেই বলছিলাম। মা দেখো, বড় জামা বানিয়ে ফেলেছি। বাহ, খুব সুন্দর হয়েছে মা। তোর হাতের কাজের জবাব নেই। হাতের কাজের জবাব থাকে বাবা? আরে, তোর বাবা বলছে তোর কাজ খুব সুন্দর হয়। ও আচ্ছা, আমি আসছি, আর একটু কাজ বাকি আছে। মেয়েটাকে নিয়ে কি করব? যত বড় হচ্ছে ওর হাতের কাজ তো ভালো হচ্ছে, কিন্তু বুদ্ধি হচ্ছে না কেন? ও এত সরল সোজা কেন? কোনো চালাকি বুঝতে পারে না। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আর একটু বড় হলে দেখবে সব ঠিক হয়ে গেছে। স্কুল কলেজে যখন সবার সাথে মিশবে তখন ধীরে ধীরে সব শিখে যাবে। তাই যেন হয়। তাড়াতাড়ি আয় মা, আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। রোজ রোজ তোকে স্কুলে নিয়ে যাওয়ার চক্করে আমার কাজে যেতে দেরি হয়, আর কথাও শুনতে হয়। মাহিমার তুই তো সমবয়সী, দেখ ও কি সুন্দর প্রতিদিন একাই স্কুলে যায়। তুইও তো যেতে পারিস। এখন স্কুলে যাওয়ার সময় এসব আর বলো না, পরে এক সময় বুঝিয়ে বলো। আর অন্য কিছুতে তো আর দেরি করে না। প্রতিদিন সকালে উঠে আমার সব কাজ করে দিয়ে তারপর স্কুলে যায়। কটা মেয়ে এমন করে বলো দেখি? আমি গেলাম মা, তুমি ছুটির সময় গিয়ে আবার নিয়ে এসো আমাকে। ঠিক আছে। সৃষ্টিকর্তা, তোমার কাছে এত চাওয়ার পর একটা মাত্র সন্তান তুমি আমাকে দিয়েছো, তবুও তাকে এমন করে বানিয়েছো কেন? এত বড় হয়ে গেছে, তবুও তার এত ভয়। এই দুনিয়ার কোনো কিছু বোঝে না সে। আজকালকার ছোট ছোট ছেলে মেয়েরাও সব বোঝে, অথচ আমার এই মেয়েকে একটা কথাও যদি একটু ঘুরিয়ে বলা হয়, সে সেই কথাটুকুও ধরতে পারে না। এই হাবলা মেয়ে, এত দেরিতে প্রতিদিন স্কুলে আসো কেন? এমন দেরিতে স্কুলে আসার চেয়ে না আসা ভালো। তোমার আর স্কুলে আসতে হবে না। ঠিক আছে ম্যাডাম। আবার বলে ঠিক আছে ম্যাডাম? এ কেমন হাবলা? এসব মেয়েদের স্কুলে কেন ভর্তি করে কে জানে। তুই এখনো রেডি হচ্ছিস না কেন? আজও তোর বাবাকে দেরি করাবি? আমি স্কুলে যাব না মা। কিন্তু কেন? ম্যাডাম বলেছেন আমাকে স্কুলে না যেতে, তাই আর যাব না। সে কি? ম্যাডামের তো এমন কিছু বলার কথা নয়। আচ্ছা, আমি আজ তোকে স্কুলে নিয়ে যাব। শোনো, তুমি কাজে চলে যাও, মায়াকে আজ আমি স্কুলে নিয়ে যাব। এবার বল, কোন ম্যাডাম ওই কথা বলেছেন? ওই তো, ওই ম্যাডাম। আপনি আমার মেয়েকে স্কুলে আসতে মানা করেছেন? না আপা, আমি সেভাবে কিছু বলিনি। আসলে মায়া রোজ দেরি করে আসে বলে আমি একটু রাগ করে বলেছি এমন দেরি করে আসলে স্কুলে আসার দরকার নেই। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু ও এমন কথা বোঝে না। সহজ যে কথাটা সেটাই ও বুঝেছে। আসলে আমার মেয়েটা অন্যরকম, দুনিয়ার প্যাচ সে বোঝে না। আমার কষ্ট হয় বলে রোজ সে সকালে সব কাজ শেষ করে তারপর স্কুলে আসে। আমরাও মানা করি ওকে, কিন্তু সে কথাও বোঝে না। ও যেটা বোঝে সেটাই করে। ঠিক আছে, ওকে আর এমন কিছু বলবো না। শুনছো? হ্যাঁ বলো। আগের দিন ঘটকের সাথে মিলনের বিয়ের বিষয়ে কথা বলেছি। তা কি বললেন ঘটক মশাই? তেমন ভালো মেয়ে পাওয়া যাবে? হ্যাঁ, একটা মেয়ে পাওয়া গেছে। সে দেখতে যেমন সুন্দরী মায়াবী, তেমনই নাকি তার হাতের কাজ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজকালকার মেয়েদের মতো সে নাকি চতুর নয়, একেবারে সরল এক মেয়ে। এমনকি তাকে কোনো কথা যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়, সেটাও নাকি সে বুঝতে পারে না। এতটাই সরল সেই মেয়ে। বলো কি, এ যুগে এমন সরল মেয়ে পাওয়া যায়? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে বানানো কোনো গল্প। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি কথা পাকা করে ফেলো। ঠিক আছে, আমি তাহলে ঘটকের সাথে কথা বলে দেখছি কি করা যায়। ভাই, তোমার মেয়ের জন্য একটা বিয়ের সম্বন্ধ আছে।
তারা পাকা কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তুমি মেয়েকে বিয়ে দেবে কিনা সেটাই তো জানি না আমি। ভালো করেছেন। আসলে আমরা মায়ার বিয়ে নিয়ে এখনো তেমন কিছু ভাবিনি। আসলে ছেলে সরকারি চাকরি করে, পাশের গায়ে বাড়ি তাদের। আগেকার জমিদার পরিবার, এখন জমিদারি নেই, কিন্তু পরিবারের অবস্থা এখনো খুব ভালো। গায়ের লোকজন এখনো তাদের জমিদার হিসেবে মান্য করে। আমার গিন্নির সাথে একবার কথা বলি, তারপর আপনাকে জানাবো। বেশ, আপনি তাহলে কথা বলে আমাকে নিশ্চয়ই খবর পাঠাবেন। আমি তাহলে এবার আসি। আমাদের বাড়িতে ঘটক কেন? মায়ার বিয়ের কথা বলতে এসেছিলেন। তা তুমি কি বললে? পরে জানাবো বলেছি। কি করি বলো তো, ছেলেরা নাকি জমিদার বংশ, আবার ছেলেও সরকারি চাকরি করে। কি করব কিছু বুঝতে পারছি না। এদিকে আমাদের বয়স বাড়ছে, শরীরে আগের মতো জোর নেই, আর আমরা ছাড়া ওর মাথার উপরে যার কেউ নেই। তোমার আমার কিছু হলে ওকে কে দেখবে? এক আছে আমার ভাই, সে ওকে দেখবে কি? যা আছে তা আত্মসাৎ করে দেওয়ার ধান্দা থাকবে। তুমি হ্যাঁ বলে দাও। অনেকদিন তো হলো, মেয়েরা মারার বুদ্ধি হলো না। এবার সংসারে গিয়ে যদি ওর বুদ্ধি হয়। বেশ, তবে তাই করি। এমন ভালো সম্বন্ধ আর পাবো বলেও মনে হয় না। মিলন আর মায়ার বিয়ে হলে মায়া চলে যায় শ্বশুর বাড়িতে। সে তো বিয়ে করে চলে গেল, তাও আবার এত ভালো বাড়িতে। আমাদের মেয়ের তো এখনো বিয়ে দিতে পারলাম না। আমাদের কি হবে? মেয়ের বিয়েও দিতে পারছি না, আবার তোমার ভাইয়ের সম্পত্তিও পাচ্ছি না। এত অস্থির হও কেন বলো তো? আরে বাবা, এখনই তো সুযোগ আমাদের। আর কটা দিন যেতে দাও, ইনিয়ে বিনিয়ে আদায় করে নেব। বলবো তোর মেয়ের তো লাগবে না, সে জমিদার বাড়ির বউ। আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে দিয়ে দে ভাই। ঠিক আছে। অবুঝ মেয়েটা আমার অন্যের বাড়ি চলে গেল, সেখানে গিয়ে কি করছে কে জানে। এত চিন্তা করো না, সেখানে আরো অনেক মানুষ আছে, তারা দেখে রাখবে ওকে। সবাই জানে মায়া সহজ সরল, ও কিছু বোঝে না। তাই বলছি তুমি এত চিন্তা করো না। সে তো তুমি বলছো, কিন্তু সবাই যদি ওর এই সরলতার সুযোগ নেয় তখন কি হবে? এসব বলে তুমি আমাকে চিন্তায় ফেলে দিও না মায়ার মা। মায়া তো আমারও মেয়ে, তাই না? তার জন্য আমারও চিন্তা কিছু কম হচ্ছে না। তার মধ্যে তুমি এসব বললে আমি নিজেকে সামলাবো কি করে? চিন্তা না করে চলো, আল্লাহর কাছে দোয়া করি ওর জন্য। নতুন বিয়ে করেছি, আগে থেকে চেনা জানাও নেই। বউকে নিয়ে একটু ঘুরে আসি, ওরও ভালো লাগবে আর আমারও। মায়া, তাড়াতাড়ি সুন্দর করে মেকআপ করে রেডি হয়ে এসো, আমরা ঘুরতে যাব। কিন্তু আমি তো মেকআপ করতে জানি না। সে কি, তুমি মেকআপ করতে জানো না? না, জানি না। তবে বিয়ের দিন যে সেজেছিলে। সে তো পাড়ার মেয়েরা সাজিয়ে দিয়েছিল। ঠিক আছে, না পারলে আমি তাহলে আমার বন্ধুদের বাসায় ডাকি, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। তুমি খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। আরে বাহ, ভাবি তো একেবারে রেস্তোরাঁর চেয়ে ভালো রান্না জানে। হ্যাঁ, প্রতিদিন রান্না খুব মজা। ভাবিকে ডাক, তার সাথে একটু কথা বলি। মায়া, এদিকে এসো। তা ভাবি, দিনকাল কেমন যাচ্ছে? সকালে উঠে হাত মুখ ধুয়েছি, তারপর খেয়েছি। এরপর সাজতে পারি না বলে ঘুরতে যাওয়া হয়নি, তাই আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে, সেজন্য আবার রান্না করলাম। এই মায়া, তুমি এসব কি বলছো? যাও ঘরে যাও, আর একটা কথাও বলো না। এই তোরা এবার আয়, পরে কথা হবে। কি হলো? আপনি এমন করছেন কেন? ওনাদের তাড়িয়ে দিলেন, আবার আমাকেও তাড়িয়ে দিচ্ছেন। এই একদম চুপ। তোমার সাথে আরেকটা কথা আমি বলতে চাই না। পাগল হাবলা একটা। মা, বাবা, এদিকে এসো। কি হয়েছে বাবা, এমন করছিস কেন? আমার বিয়ের দায়িত্ব তোমাদের দিয়েছিলাম বলে তোমরা আমার গলায় এমন একটা হাবলা ঝুলিয়ে দেবে? কি সব বলছিস তুই, তাও আবার ওর সামনে? হ্যাঁ, ওর সামনেই বলবো। সব দোষ আসলে আমার। তোমাদের ভরসা করেছি আমি। এই মেয়ে সাজতে জানে না, কারোর সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, শুধু জানে রান্না করতে। আরে সে তো কাজের জিও জানে। শোনো, এই মুহূর্তে যদি ওকে তোমরা ওই বাড়িতে নিয়ে রেখে না আসো, তবে আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব।
এসব কথা বলিস না বাবা, আমাদের ভুল হয়েছে, তুই যা বলবি তাই হবে। কি বলছো তুমি এসব? ও পাগল হয়ে গেছে বলে কি তুমিও পাগল হয়েছো নাকি? কি করে ওকে নিয়ে রেখে আসবে? শোনো, আগে ছেলে দরকার, ওর বাবা মাকে বলবো ছেলের ছোঁয়াচে রোগ হয়েছে তাই রেখে যাচ্ছি, পরে নিয়ে যাব, তখন ছেলের মন ঘুরলে নিয়ে আসবো, আর আমার বিশ্বাস ওর মন ঘুরবে, তবে এখন আর ওকে রাগিও না। বেয়াই, মেয়েকে নিয়ে আজই চলে এলেন যে? আজ তো তার আসার কথা ছিল না। আসলে ছেলেটার কিছুদিন থেকেই শরীর খারাপ ছিল। আজই ডাক্তার বললেন ওর ছোঁয়াচে রোগ হয়েছে। মায়া ঘরের বউ, রোগ তাড়াতাড়ি ছড়াতে পারে, তাই রেখে যাচ্ছি, পরে খোকা এসে নিয়ে যাবে। সে তো না হয় ঠিক আছে, কিন্তু আপনি চললেন কোথায়? আসুন, বসুন দেখি। না না, আজ আর না, মায়া আমাকে দিতে এসেছিলাম, কিন্তু বসার মতো সময় এখন নেই, পরে এসে বসবো। মায়া, জামাইয়ের কি এমন ছোঁয়াচে রোগ হয়েছে? তারা তো সবাই আছেন বাড়িতে, তা তোকে রেখে গেলেন কেন? কিরে, চুপ করে আছিস যে? ও, ওই বিষয়ে কিছুই বুঝিসনি তাই তো? আচ্ছা, তোকেও তো বুঝতেও হবে না, এবার যা, গিয়ে হাত মুখ ধুয়ে নে। আমার শরীরটা তেমন ভালো লাগছে না, এদিকে মেয়েকে ওভাবে সেদিন রেখে গেল, আর তো কোনো খোঁজ খবরও নিচ্ছে না। তুমি এত চিন্তা না করে একটা চিঠি পাঠাও। মায়ার বাবা মা চিঠি দিয়েছেন, কি লিখবো বল? লিখে দাও, ওকে আর এই বাড়িতে ফেরানো হবে না। মোহরানা আর কাবিন বাবদ যা টাকা পাবে তা সময় মতো পৌঁছে দেওয়া হবে। তারা চাইলে মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে পারেন। মায়া শ্বশুর বাড়ি থেকে চিঠি এসেছে, দাঁড়াও পড়ে দেখি কি লিখেছে। এ কি, কি হলো তোমার? মায়াকে ওরা আর ফিরিয়ে নেবে না। আমাদের মেয়েকে নাকি তাদের ছেলের পছন্দ না, সে আর তার সাথে সংসার করবে না। তুমি শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে হয়তো মেনে নিতে পারিনি, কদিন পর দেখবে এসে নিয়ে যাবে। আর তুমি ওকেও কিছু বলো না, মেয়েটা আমার এমনি তেমন কিছু বোঝে না, কি বুঝতে আবার কি বুঝবে কে জানে। ঠিক আছে। তুমি এখনো ঘুম থেকে উঠছো না কেন? কি হয়েছে তোমার? এ কি, কথা বলছো না কেন? মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে বাবার? মায়া, তোর বাবা যে আর নেই মায়া, তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে। চলে গেছে? বাবা তো এখানেই আছে মা। হতবাগী, তোর বাবা মারা গেছে, পরপারে চলে গেছে সে। মা, তুমি এসব কি বলছো? বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। শুনলাম তোদের ঘরে নাকি আর চাল ডাল কিছুই নেই, তাই বলছি এবার সব আমার নামে লিখে দে, তাহলে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। আর তোকে কোনো এক বড় লোক বুড়ো দেখে বিয়ে দিয়ে দেব। আমি তেমন কিছু বুঝি না, তবে তোমার কোনো কথা শোনার মতো বোকামি আমি করব না কাকা, তাই বারবার এসে আমাদের বিরক্ত করো না। মেয়েটা হঠাৎ কেমন পাথর হয়ে গেছে, ওর বাবা চলে যাওয়ার পর কেমন বদলে গেছে ও। মায়া, খুব তো বড় মুখ করে না করে দিলি, কিন্তু আমরা খাবো কি বল? কতদিন এভাবে না খেয়ে থাকবো? একদিনও না মা, বাবার দেওয়া সেই সেলাই মেশিন আজ থেকে আমার সঙ্গী। আমি জামা বানাবো, তাতেই আমাদের দুজনের আরামে চলে যাবে মা। বেশ, তোর যেটা ভালো মনে হয় কর। মায়া, কয়েকদিন হলো আমার দোকানের কাস্টমার কমে যাচ্ছিল, পরে জানতে পারলাম তুমি কাজ করছো। তোমার কাজ দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, এত নিখুঁত তোমার কাজ। তোমার কিছু কাজ আমি আমার এক ডিজাইনারকে দেখিয়েছি, সে ভীষণ পছন্দ করেছে। তুমি চাইলে বেশি টাকা নিয়ে সেই কোম্পানি কাজ করতে পারো। এতে আপনার লাভ কি? আপনি আমাকে খোঁজ দিচ্ছেন কেন? এতে তোমার যেমন লাভ হবে আমারও। তুমি কোম্পানির বেশি টাকা পাবে,
আমি গ্রামের কাজগুলো করব। আর তোমার নাম হওয়া মানে তো গ্রামেরও নাম হওয়া। বেশ, আমি করব। আপনি তাদের সাথে কথা বলুন। দিনরাত এত কাজ করছিস মা, নিজের কথা একটু ভাব। তুই কেমন ছিলি, কেমন হয়ে গেছিস। নিজের জন্যই তো করছি মা। বাবা আমাকে ছেড়ে চলে গেছে। তুমিও যখন যাবে তখন আমার কি হবে? তাই তুমি থাকতে টাকা জমাচ্ছি। মিলন তোকে নিতে আসলে তুই যাবি না মা? কিরে, এমন হাসছিস কেন? ওসব কথা বাদ দাও। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমাকে কাজ করতে দাও। আমার চেনা মায়াকে যেন আমি আর খুঁজেই পাচ্ছি না। কষ্টে আর টাকার নেশায় সে ডুবে গেছে। কোনো কিছু আর তাকে ভোলাতে পারে না। যাক, এবার অন্তত আমি নিশ্চিন্তেই মরতে পারবো। ওকে নিয়ে আর চিন্তা করতে হবে না, ও নিজেই চলতে পারবে। মা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে? কেন এমন করলে আমার সাথে? আমাকে এভাবে একা করে দিলে তোমরা? বুড়ি দাদি, আর কতকালই ভাঙা সেলাই মেশিন দিয়ে কাজ করবে? একে তুমি বুড়ি মানুষ, তার উপরে ভাঙা মেশিন। এবারে কাজ ছেড়ে এতদিন যা জমিয়েছো তাই খাও। এটা আমার বাবার দেওয়া, তুই এসব বুঝবি না। যতদিন বেঁচে থাকবো এই সেলাই মেশিনে কাজ করেই বেঁচে থাকবো।